উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়াল মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না। যে ধমকটা তো খুব ভালো ধমক, হুটহাট করে জামিন দিবেন না, মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা সতুপদেশ। সতুপদেশ আমি বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি, ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে অশুভ আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছে প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না। স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি না, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন। কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর, যেখানে গণ অভ্যুত্থানের পর, যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক, যেখানে সত্যি 1000 থেকে 1500 লোক মারা গেছে, যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে, যেখানে এত বড়, আপনি খেয়াল করেন খালেদ, যখন এরশাদ আমলে টোটাল 9 বছরে 42 জন মারা গেছে, তারপরে মানুষ 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয়, যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেন্সিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দুইটা জায়গায় না, আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করবো? পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না। তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু বিচারক আছে, তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই। সরি, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তে হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে 4-5টা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, 2 হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলো নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট?
হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন ওনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ নিন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজসে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকম ভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে, মামলা আইনজীবী, আমি তাকে কোট করছি, যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন, এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেওয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা? এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে যদি বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম, তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময় বক্তব্যটা ছিল আমার মধ্যে একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন, আমি একটা ইন্টারন্যাশনাল পিএইচডি করা, 2টা পোস্টডক করা, আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে, আমি একটা পত্রিকাতে ল বিষয়ে লিখছি এত বছর যাবত, যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না। সে কি বলছে আমি তার কোনো কমেন্ট করি না, কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আমি এটা জানি, আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর, তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে। ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে, সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনি এটা দরকার হলে দেখে নিন। আমি তার কিছু পড়ি না, কারণ যেই লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু পড়ি না। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি সম্প্রতি আপনি নিশ্চয়ই আপনি পড়ার সময় পেয়েছেন কিনা, সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন যে, কোট করছি, অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায়, আটক রাখা সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওরাক এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। ফারজানা রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি, আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক আনোয়ারা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নাম না জানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন। আপনার কাছ থেকে জাস্ট 2-1 লাইনে একটা, আপনি যে দুজনের নাম দিলেন ওনাকে তো জামিনে মুক্ত হয়েছে, সাথে সাথে জামিনে মুক্ত হয়েছেন। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম। আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট, আর যখন আপনি একটা দায়িত্বে আসেন সেটা হচ্ছে অন্য পার্ট। একদম ধরেন মামলা যেমন 2 প্রতিপক্ষ থাকে না, সেরকম। তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল, আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল, খালি কমপ্লেইন করি, হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায়। আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হতে হয়, আরো অনেক কাজ করার স্কোপ থাকে। এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা একটু ভালো করে কাজ করার সুবিধা পায়। কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা মানে সর্বাংশে ঠিক না। আমার মনে হয় আমরা যেহেতু মাঝখান থেকে বিষয়টা দেখি, আমরা এটা খুব ভালো আসলে বুঝতে পারি। আপনার এই কথাটা একদম হিরণময়, যে আসলে কাজ করলেই আসলে অনেক সমালোচনার মুখে পড়া যায়, এবং সমালোচনা করতে তো আসলে কাজ করা লাগে না, সমালোচনা করা খুব সহজ। আমরা একটু প্রবাসীদের প্রসঙ্গে আসি স্যার। এক মিনিট আমি আপনাকে একটা কথা বলে দিই। এই যে ধরেন আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে আমি এই যে উপদেষ্টার দায়িত্ব নিলে আমি লাইফটা এনজয় করছি কিনা।
আপনাকে আমি বলি, এটা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। এই প্রশ্ন আমি শেষের দিকে করতাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। আমি আপনাকে বলি, ধরেন আমার তো অনেকগুলো জীবন ছিল, কিছু কিছু জিনিস আপনি জানেন, আমি সাংবাদিক ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমি বিদেশে